পুতুলগড় রাজ্যে ছিল এক রাজা, তার ছিল এক রানী। রাজা মহেন্দ্র প্রতাপের রানী ইন্দুমালা ছিল খুব সুন্দরী, কিন্তু রূপের অহংকারে তার মাটিতে পা পড়ত না। দুধে আলতা রং আর এক কোমর কালো মেঘবরণ কেশ তার রূপকে যেন আরো বাড়িয়ে তুলত। গায়ের রং পুড়ে যাবে বলে সে দিনের বেলা মহলের বাইরে বের হতো না। সন্ধে হলেই রানী স্নান করত রাজবাড়ির নীল সরোবরে। আমায় কেমন দেখাচ্ছে রে? খুব সুন্দর রানীমা। তাই? সত্যি বলছিস? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, আমার থেকে সুন্দরী কাউকে তোরা দেখেছিস? আপনার থেকে সুন্দরী এই পৃথিবীতে থাকলে তো দেখবো। যা, এমনটা আবার হয় নাকি? তোরা নিশ্চয়ই আমার মন রাখতে এমন কথা বলছিস। না না রানীমা, আমরা সত্যি বলছি, আপনার থেকে সুন্দরী এই পৃথিবীতে আর কেউ নেই। সত্যি কি আমার থেকে সুন্দরী আর কেউ এই পৃথিবীতে নেই? নেই তো, পৃথিবীতে আমার চেয়ে সুন্দরী আর কেউ নেই। আমি সবচেয়ে সুন্দরী। রানী, 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 তুমি কোথায় গেলে? এই তো মহারাজ, এই তো আমি এখানে। এই যে রানী, এই দেখো, দেখো কি নিয়ে এসেছি। ও মা, এই যে রং বেরঙের পাতা, এ আবার কেমন গাছ মহারাজ? সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। জঙ্গলে শিকার করতে গিয়ে এই গাছ আমি পেয়েছি। এত সুন্দর রূপ, আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছি। মহারাজ যতটা এই গাছের প্রশংসা করছেন ততটাও সুন্দর নয়। পৃথিবীর সমস্ত সুন্দরতা এই গাছের কাছে হার মানাবে। মহারাজ এসব কি বলছেন? না না, এ হতে পারে না। আমার চেয়ে সুন্দরী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, কেউ না। মহারাজ ক্ষমা মার্জনা করবেন। সামান্য একটা গাছের কাছে পৃথিবীর সমস্ত সুন্দরতা হার মানবে, আপনার এই কথাটা আমি ঠিক মানতে পারলাম না। কি বলছো রানী? এটা সামান্য একটা গাছ। লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, কত রং বেরঙের পাতা রয়েছে এই গাছে। মনে হচ্ছে যেন এক মুঠো রামধনু আমার হাতে রয়েছে। আমি তো ঠিক করে নিয়েছি, এই গাছটিকে আমি রাখবো আমার কক্ষে, যাতে এই গাছের শোভাতে আমার কক্ষের শোভা আরো বৃদ্ধি পায়। এরপর থেকে রাজা মহেন্দ্র প্রতাপ সেই রঙিন পাতার গাছটিকে তার নিজের কক্ষে রেখে খুব যত্ন করতে শুরু করল। কিন্তু গাছটির প্রতি রাজার এই ভালোবাসা রানী ইন্দুমালার সহ্য হলো না। মহারাজ আমার থেকেও ওই রঙিন পাতার গাছটিকে আজকাল বেশি ভালোবাসছেন। তাহলে কি রঙিন গাছের সুন্দরতাকে পেয়ে মহারাজ আমাকে ভুলে গেলেন? উফ, সহ্য করতে পারছি না। আমি কিছুতেই আমার চোখের সামনে এই রঙিন পাতার গাছটিকে সহ্য করতে পারছি না। মহারানী, আপনার খাবার এনেছি। রেখে দে, এখন খিদে নেই, পরে খাবো। ও মা, রঙিন পাতার গাছটাকে কি সুন্দর লাগছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। যত দিন যাচ্ছে গাছটার রূপ যেন আরো বেড়ে যাচ্ছে। এত সুন্দর গাছ যে পৃথিবীর সমস্ত সুন্দরতা এই গাছের কাছে হার মানবে। নিজের খাস দাসীদের মুখে গাছটির এত প্রশংসা রানীর কাছে যেন কাটা ঘায়ে নুনের ছিটের মতো। তাই রানী আর নিজেকে স্থির রাখতে না পেরে রাগে ফেটে পড়ল আর চিৎকার করে বলে উঠল, তোদের সাহস কিভাবে হয় আমার ঘরে দাঁড়িয়ে গল্প করার? আমাদের ক্ষমা করবেন রানীমা, ক্ষমা করবেন রানীমা। এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, যা বলছি।
যে পৃথিবীর সমস্ত সুন্দরতা এই গাছের কাছে হার মানবে। সুন্দর গাছ যে পৃথিবীর সমস্ত সুন্দরতা এই গাছের কাছে হার মানবে। সুন্দর গাছ যে পৃথিবীর সমস্ত সুন্দরতা এই গাছের কাছে হার মানবে। না! মহারাজ, সারাদিন অনেক গাছের যত্ন করেছেন। নিন, এইবার আসুন তো, শুয়ে পড়ুন। বুঝলে রানী, সারাদিনের এত পরিশ্রমের পর এই গাছটিকে দুদণ্ড দেখলেই মনটা যেন একেবারে শান্ত হয়ে যায়। কি রানী, তাই তো? রানী মিথ্যে হাসি হেসে রাজার কথার সঙ্গে সায় দেয়। না, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। রানী, আলোটা নিভিয়ে তুমিও শুয়ে পড়ো। এরপর রানীও ঘরের আলো নিভিয়ে মহারাজের ঘুমের জন্য অপেক্ষা করতে থাকে এবং নিজে মিথ্যে ঘুমের নাটক করতে থাকে। এরপর মহারাজ ঘুমের দেশে হারিয়ে যেতেই রানী বিছানা ছেড়ে উঠে পড়ে। আমার চেয়েও সুন্দর কিছু এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। এত সুন্দর গাছটার কি অবস্থা হলো! ইস, কি বিচ্ছিরি লাগছে! এইবার কেউ আর তোকে সুন্দরী বলবে না, কেউ না। কি এসব কিভাবে হলো? আমার এত শখের গাছ এভাবে কে নষ্ট করলো? কে? পরম আদরে বড় করে তোলা নিজের শখের গাছটির এমন অবস্থা দেখে মহারাজ নিজেকে সামলাতে পারে না। এমন সময় পাশের কক্ষ থেকে হঠাৎ রানীর চিৎকার ভেসে আসে। ব্যাপার, রানীর গলা না? কি হলো? রাজা ছুটে যায় পাশের কক্ষে, আর সেখানে গিয়ে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। এ কি রানী, এ তোমার কেমন রূপ? মহারাজ, মহারাজ, আমার সব শেষ হয়ে গেছে মহারাজ, আমার সব শেষ হয়ে গেছে। কিন্তু কিন্তু সব কিভাবে হলো? কিভাবে? হঠাৎ করে আমার শখের গাছটির এমন অবস্থা, তারপর রানীর হঠাৎ করে এমন চেহারার পরিবর্তন। কি যে হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। রানী তো নাওয়া খাওয়া সব ছেড়ে শয্যা নিয়েছে। উফ, আমি আর কিছু চিন্তা করতে পারছি না। আমি আর কিচ্ছু চিন্তা করতে পারছি না, কিচ্ছু না। মহারাজ, আপনি বরং একবার বীরকে খবর পাঠান। বীর? বীর মানে ওই গৌরগঞ্জ রাজ্যের বীরের কথা বলছো? হ্যাঁ মহারাজ, আমি শুনেছি ওর বিশেষ ক্ষমতা আছে। ও সবাইকে সব রকম বিপদ থেকে উদ্ধার করে। তাই নাকি? তবে আর দেরি করো না, আজই খবর পাঠাও বীরকে। যেভাবেই হোক রানীকে তার রূপে ফিরিয়ে আনতেই হবে, নইলে রানীকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। মহারাজ মহেন্দ্র প্রতাপের আদেশে তার দূত বীরের কাছে পৌঁছে যায়, আর বীরকে পুতুলগড়ের রানীর সমস্ত কথা খুলে বলে। সমস্ত কথা শোনার পর বীর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মহেন্দ্র প্রতাপের দূতের সঙ্গে পুতুলগড় রাজ্যে এসে পৌঁছয়। বীর, রানীর কি অবস্থা সে তো নিজে চোখেই দেখলে। এবার আমি কি করব তুমিই বলে দাও। রানীমার এত সুন্দর রূপ হঠাৎ করে এমন হলো কিভাবে?
সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার রাজ্যের দুটো সুন্দর জিনিস ছিল, প্রথম আমার রানী, আর দ্বিতীয় হলো আমার রঙিন পাতার গাছ। রঙিন পাতার গাছ? হ্যাঁ, রঙিন পাতার গাছ। জঙ্গলে শিকার করতে গিয়ে আমি সেই গাছ পেয়েছিলাম। এত সুন্দর সেই গাছের রূপ যে তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। কাল সকালে ঘুম থেকে উঠেই দেখি গাছটি ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। কি বলছেন মহারাজ? কিন্তু কে এমন কাজ করলো? জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এই রঙিন গাছটির সাথে পুতুলগড়ের রানীর রূপ বদলের কোনো কারণ নেই তো? মনের ভিতরে একটা সংশয় হচ্ছে। না, আমাকে একবার অতীতে গিয়ে সবটা দেখতে হবে। হ্যাঁ। এরপর বীর চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করে এবং পুতুলগড়ের রানীর সেই গাছটির সঙ্গে কার্যকলাপ সমস্তটাই তার চোখের সামনে ফুটে ওঠে। আচ্ছা, তবে এই ব্যাপার। রানী হিংসায় গাছটিকে নষ্ট করে ফেলেছে, কিন্তু তার ফলেই কি রানীর এই রূপের পরিবর্তন? না, এই প্রশ্নের উত্তর একমাত্র রূপ দেবতাই দিতে পারবেন। আমাকে এক্ষুনি রূপ দেবতার কাছে যেতে হবে। হ্যাঁ। কি হলো বীর, কিছু বুঝতে পারলে? হ্যাঁ রাজামশাই। এরপর বীর রাজা মহেন্দ্র প্রতাপকে সব কথা জানায়। রানী এই কাজ করেছে? হ্যাঁ রাজামশাই, তবে এখন আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমাকে এক্ষুনি রূপ দেবতার কাছে যেতে হবে। যত দেরি হবে ততই রানী মায়ের বিপদ। এরপর বীর মেঘ চাদরে করে উড়ে যায় রূপ দেবতার কাছে। প্রণাম রূপ দেবতা। বীর, তুমি? খুব বিপদে পড়ে আপনার নিকট এসেছি। আমি জানি তুমি কোন বিপদের কথা বলছো। পুতুলগড়ের রানী তার কৃতকার্যের ফল পেয়েছে বীর। সে নিজের রূপে এতটাই অহংকারী ছিল যে সে অন্যের রূপ সহ্য করতে পারত না। এতটাই হিংসা যে অমন সুন্দর রঙিন পাতার গাছটিকে সে নষ্ট করে ফেলল। এই পৃথিবীতে সবার রূপ আমার দ্বারা প্রাপ্ত, সেই রূপ কেড়ে নেওয়ার সাহস তার হয় কিভাবে? তাই আমি প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছি, তার রূপ কেড়ে নিয়ে তাকে শাস্তি দিয়েছি। রূপ দেবতা, আমি জানি রানীমা অন্যায় করেছেন, আর তিনি তার শাস্তিও পেয়েছেন। এবার কি তবে ওনাকে এর থেকে মুক্তি দেওয়া যায় না? পুতুলগড়ের রানীকে প্রায়শ্চিত্ত করতে হবে। যেই গাছটিকে সে নিজে নষ্ট করেছে সেটি তাকেই আবার যত্ন করে সুন্দর করে বড় করে তুলতে হবে। আর এই কাজ করার সময় তার মনে কোনো অহংকার থাকলে চলবে না, তবেই সে তার পূর্ণ রূপ আবার ফিরে পাবে। এরপর বীর রূপদেবতার থেকে বিদায় নেয়। আর মেঘ চাদরে করে সোজা পৌঁছে যায় পুতুলগড় রাজবাড়িতে এবং রূপদেবতার বলা সমস্ত কথা জানায় রাজা আর রানীকে। সবই তো শুনলেন, এইবার মহারানীর উপরেই সবটা। অহংকার, রূপের অহংকারী আমাকে শেষ করে দিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি বীর, আর আমি তার প্রায়শ্চিত্ত করব। তবে রানীমা, মনে রাখবেন, নিজের অহংকারকে ভুলে গিয়ে সমস্তটা মন থেকে করতে হবে, নইলে সব কিছু বিফলে যাবে। মন থেকে যখন নিজের ভুল বুঝতে পেরেছি তখন সবটা আমি মন দিয়েই করব। এরপর রানী সেই ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া রঙিন পাতার গাছটিকে নিজের হাতে যত্ন করতে শুরু করল। গাছটি ধীরে ধীরে আবার তার পূর্বরূপ ফিরে পেতে থাকে, আর তার সঙ্গে রানীও তার পূর্বরূপ ফিরে পেতে লাগলো। রঙিন পাতার গাছ, আমাকে তুমি ক্ষমা করে দিও। আজ তোমার রূপের আলোতে
আমি আবার আলোকিত হয়ে উঠেছি। তোমার রূপের কাছে সব রূপ হার মানবে, সব রূপ। বীর, আজ তোমার জন্য সবটা আমি আবার আগের রূপে ফিরে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। না না মহারাজ, আমি কিছুই করিনি। রানীমায়ের মন থেকে যে সমস্ত অন্ধকার কেটে গেছে, আমি তাতেই খুশি। এইবার আমায় বিদায় দিন। এসো এসো বীর, এসো। পুতুলগড়ের রাজ্যকে তার সুখ ফিরিয়ে দিতে বীর মেঘ চাদরে করে আবার গৌড়গঞ্জ রাজ্যে ফিরে আসে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সারস বউয়ের গল্প এত ভালোবাসেন, তার জন্য আমরা গর্বিত। আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরো ভালো ভালো গল্প আনার। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।